আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহফুজ রহমান। আজ ভয়াল 25 মার্চ গণহত্যা দিবস। 1971 সালের এই দিন বাঙালির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত। বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে মধ্যরাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী রাজধানী সহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের উপর অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে দেশ মাতৃকার টানে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা। রাজারবাগ থেকেই শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। বিস্তারিত বিপুল দেবরায়ের রিপোর্টে। বাঙালি জাতি জীবন দেয়, তারপরও মাথা নত করে না দেশ মাতৃকার স্বার্থে। এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন 1971-এর 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনের বীর পুলিশ সদস্যরা। এদিন রাতে অপারেশন সার্চলাইট নামে ঢাকায় গণহত্যা শুরু করে পাক বাহিনী। প্রথম টার্গেট রাজারবাগ পুলিশ লাইন। ঘড়ি কাটা রাত 11টা 40। পাক সেনাদের কনভয় রাজারবাগ পুলিশ লাইন্সের মেন গেটে এসে পৌঁছে। শুরু হয় প্রথম প্রতিরোধ লড়াই। পুলিশ সদস্যরা সামান্য 303 রাইফেল নিয়েই প্রাণপণ লড়েন ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। রাত 12টায় বাঙালি পুলিশ সদস্যদের মরণপণ প্রতিরোধে থমকে যায় ট্যাঙ্ক ও কামান সজ্জিত পাক বাহিনী। শত্রু পরাজয়ে চলতে থাকে যুদ্ধ। ভোররাতে কামান আর মর্টারের আক্রমণ থেমে যায় সব। বন্দী করা হয় প্রায় 150 বাঙালি পুলিশ। রাজারবাগ পুলিশ লাইন্স দখলে নেয় পাক হানাদার বাহিনী। তার আগেই বাঙালি পুলিশ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে রাজারবাগ ত্যাগ করেন। তারাই যুদ্ধ ছড়িয়ে দেন সমগ্র পূর্ব পাকিস্তানে। রাজারবাগ আক্রমণের সঙ্গে সঙ্গে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাঁখারী বাজার সহ সমগ্র ঢাকাতে শুরু হয় ভয়াবহ আক্রমণ। নির্বিচার হত্যা, লুণ্ঠন, ধর্ষণ এবং অগ্নিসংযোগ করে বর্বর পাকিস্তানি বাহিনী। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা জানিয়েছিল, শুধুমাত্র 25 মার্চ রাতেই ঢাকা সহ সারা দেশে প্রায় 1 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ভয়াবহ ঘটনা। দীর্ঘ 9 মাস সশস্ত্র লড়াই শেষে 71-এর 16 ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে বাঙালি জাতি। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। বিপুল দেবরায়, আরটিভি, ঢাকা। এদিকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে 2025 সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হবে। এর আগে গত 11 মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আখাউড়ায় চন্দ্রপুর গ্রামে চোখের সামনে বাবা চাচাসহ 33 জন সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা হতে দেখেন বীর মুক্তিযোদ্ধা আবু সালেক। সেই প্রতিশোধ নিতে কিশোর বয়সে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। কিশোর যোদ্ধার গুলিতে পাক বাহিনীর দল যুদ্ধক্ষেত্রে পিছু হটতে বাধ্য হয়। আখড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। কিশোর বয়সে ছিল ডান পিঠে। তাই তো 71-এর মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার তরে নিজের জীবন বিলিয়ে দিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পাকবাহিনীর অমানবিক নির্যাতন ও অত্যাচারের প্রতিশোধ নিতে কিশোর বয়সে ছুটে যান আগরতলায়। কিন্তু বয়স কম হওয়ায় ট্রেনিং থেকে বাদ পড়লেও জেদ ও একাগ্রতার কারণে তাকে প্রশিক্ষণ দিতে বাধ্য হয় দায়িত্বপ্রাপ্ত অফিসার। কসবা থানার চন্দ্রপুর গ্রামে আমরা একটা যেটাকে বলা হয় অ্যাম্বুশ অপারেশন সাকসেসফুল হওয়ার পিছনে হটলে তারা পুনরায় আমাদের উপর আক্রমণ করে। তখন এমন জোর আক্রমণ করে আমাদেরকে বেঁচে থাকার মতন উপায় ছিল না। আমি তখন আমার এক উস্তাদকে বললাম, উস্তাদ আমি তো সবার ছোট্ট, আমি ব্যাংকার থেকে তাদেরকে প্রতিরোধ করি, কাউন্টার দিই, আপনারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে পিছনে চলে যান। যেই কথা সেই কাজ, ওনারা চলে গেল। আমি সামনে সারিতে দাঁড়াইয়া
তাদেরকে কাউন্টার দিতে থাকে। ট্রেনিং শেষে যোগ দেয় যুদ্ধক্ষেত্রে। চন্দ্রপুর গ্রামে পাক বাহিনীর সাথে তুমুল যুদ্ধ চলছিল মুক্তিযোদ্ধাদের। এই সময় মুক্তিযোদ্ধাদের মানব ঢাল হয়ে এগিয়ে আসে আবু সালেক। আমরা তো জানি বাড়িটা হতাম টতম পরে লেছে তে নাই, ওই ক মাস পরে জানি হঠাৎ করে আইসে আইয়া তো একটা আসামের ব্যাপার। বীর প্রতীক সালেক আমাদের দাদা হই, উনি এলাকার গর্ব, বাংলাদেশের গর্ব। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক আবু সালেক ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রণাঙ্গনে সাহসী ভূমিকার জন্য আজও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে বেঁচে আছেন মানুষের হৃদয়ে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলা নামে সাধারণ মানুষকে হয়রানি করা থামছেই না। মামলার ভয় দেখিয়ে ও জামিনের আশ্বাস দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয় বেপরোয়া হয়ে উঠেছে একাধিক চক্র। ভুক্তভোগীরা বলছেন, রাজনীতির সাথে কোনোদিন যুক্ত না থাকলেও মামলায় নাম দেওয়া হচ্ছে। পুলিশ বলছে, তদন্ত সম্পৃক্ততা পাওয়া না গেলে কাউকে গ্রেফতার করা হবে না। নিরপরাধ মানুষকে মামলায় জড়িয়ে নাজেহাল না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলন দমনে চরম নিষ্ঠুরতা দেখায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের প্রত্যাশা জাগে সাধারণ মানুষের মনে। কিন্তু জুলাই আগস্টের রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হচ্ছেন অনেকে। ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে নিরীহ মানুষ। রাজধানীর খিলগাঁওয়ের ডাক্তার মিজানুর রহমান এমন একজন। আওয়ামী লীগের আমলে 2017 সালে জামাতের রোকন দেখায় একটা মামলা করছে। এই 5 আগস্টের পরে আওয়ামী লীগ দেখায়, তাইলে আবার এটা কাজে লাগানো যাবে। এই আবার আওয়ামী লীগ দেখায় 19 জুলাই আমাকে আবার একটা মিথ্যা মামলা দিছে, যেখানে আমি বিন্দুমাত্র জড়িত নাই। 5 আগস্টের পর থেকে একের পর এক হত্যা মামলা হচ্ছে। জুলাই আগস্টের ঘটনায় সিএমএম আদালতে গত 16 মার্চ হত্যা মামলা দায়ের করেন মগবাজারের বাসিন্দা রফিকুল ইসলাম ব্যাপারী। ঠিকানা অনুযায়ী গিয়ে বাদীকে পাওয়া যায়নি। তার বাবা আবুল হোসেন ব্যাপারী জানান, রফিক থাকেন না এখানে। থাকে আবার যায়, হ্যাঁ আয় যায় সবসময়। একসাথে থাকেন না? না, একসাথে থাকে। আছে কিন্তু আমার মোবাইলে ঘরে তালা মারা। যদিও এসব মামলায় প্রাথমিক তদন্তে আসামিদের সম্পৃক্ততা পাওয়া না গেলেও নাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, মামলা দিয়ে অহেতুক হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি কোনো ব্যক্তি অযথা বা কাউকে হয়রানি করার জন্য কারো নাম দিয়ে থাকেন, সেটা আমরা তদন্তকালীন সময় অবশ্যই বিবেচনা করব এবং কোনোভাবেই পুলিশ কর্তৃক কাউকে বিনা কারণে হয়রানি করা বা অযৌক্তিক গ্রেফতার করার বিষয় এখানে ঘটবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, থানায় বা আদালতে মামলা নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব। কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার বেড়াজালে না পড়ে, এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এর প্রতিবাদে রাত 12টায় রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতারা এই হামলায় জড়িত। এই ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শামিন বলেন, হান্নান মাসুদের উপর হামলা অভ্যুত্থানের পক্ষে সকল শক্তির উপর হামলা। এর আগে সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে হান্নান মাসুদের পথসভায় হামলা ঘটনা ঘটে। 24 ঘন্টার মধ্যে এই হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং ওইখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। 50-এর ঊর্ধ্ব নেতাকর্মী আমাদের আহত হয়েছে। আমরা বিএনপিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা না নেয়
তাহলে রাজপথে তাদের দেখে নেওয়া হবে। যে সকল সন্ত্রাসীরা হান্নান মাসুদের উপর নির্বিচারে হামলা করেছে, আমি বিএনপিকে জানাবো তাদেরকে 24 ঘন্টার ভিতর বহিষ্কার করে আইনের হাতে যেন তুলে দেওয়া হয়। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে 4 এপ্রিলের আন্তনগর ট্রেনের টিকিট। সকাল 8টায় শুরু হওয়া পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট প্রায় শেষ। অন্যদিকে দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। এদিকে ভোগান্তি এড়াতে আগ থেকেই রাজধানী ছাড়ছেন যাত্রীরা। গত 15ই মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজকের ট্রেনে যাত্রা করছেন। এবার ঈদে সারা দেশে চলাচলকারী 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। আশিক, ঈদ যাত্রার টিকিট বিক্রির সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? সে সাথে আগাম ঈদ যাত্রার যাত্রীদের চাপ এখন কেমন দেখছেন জানাবেন। মারফি, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে এ পর্যন্ত ঈদ যাত্রায় যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গিয়েছে। আমরা আছি জামালপুর এক্সপ্রেস ট্রেনটির 2 নম্বর প্ল্যাটফর্মে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে যাবে। 2 থেকে 3 মিনিট সময় রয়েছে। আমরা সকাল থেকে যেমন দেখছিলাম পরিস্থিতি যে ঈদের ঘরমুখ মানুষের ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং ট্রেনের যে ব্যবস্থাপনা যারা কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমরা দেখছিলাম যে ঢোকার সময় কিন্তু ট্রেনের টিকিট তারা চেক করছিলেন। 3টি স্তরে তারা টিকিট চেক করছিলেন এবং যারা যাত্রী রয়েছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে আসলে এবারের ব্যবস্থাপনাটা একটু ভিন্ন রকম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে, সেজন্য তারা কিছুটা স্বস্তি বোধ করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি মারফি আপনাকে, এবারের এই ঈদের যে ফিরতি টিকিট সেটিও কিন্তু বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে যে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছিল সেই টিকিট কিন্তু শেষ হয়ে গিয়েছে। কারণ যারা ঈদে যাবেন এবার একটা লম্বা ছুটি রয়েছে এবং সঠিক পরিকল্পনা নিয়ে যারা যাচ্ছেন তারা কিন্তু সেভাবেই আবার যাতে ফিরতে পারেন সেজন্যই তারা এই ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ রেখেছেন। এছাড়াও আমরা দেখছিলাম যে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মারফি, যে ট্রেনের বিশেষ করে ট্রেনে কালোবাজারি নিয়ে যে ধরনের কথা উঠে, যে টিকিট বিক্রির বিষয়ে যে অনলাইনে টিকিট পাওয়া যায় না এবং এর বাইরেও অনেকে কালোবাজারির টিকিট পান, সে ধরনের অভিযোগ যাত্রীদের রয়েছে। এবার কিন্তু সেই কার্যক্রমটি যাতে চালাতে না পারেন অবৈধভাবে যারা এই টিকিট কালোবাজারি করেন, সেটির দিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা যেমনটা জেনেছি যে গতকাল প্রায় 8 জন কালোবাজারিকে গ্রেফতার করেছে র্যাব এবং সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বেলা 11টায় একটি ব্রিফ করবেন। এছাড়া কমলাপুরের যে সার্বিক ব্যবস্থাপনা সেটি নিয়ে কিছু বেলা 11টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার একটি ব্রিফ করবেন। তারা ঈদে কী ধরনের ব্যবস্থা রেখেছেন সেগুলো তারা বিস্তারিত জানাবেন। এছাড়া তো সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা দেখছি যে মোটামুটি বেশ ভালো রয়েছে এবং যাত্রীরা স্বস্তিতে তাদের যাত্রাপথে যাচ্ছেন। মারফি, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আশিক, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চাপ বাড়ছে যানবাহনে। যাত্রা নির্বিঘ্ন করতে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কের 4টি লেনই খুলে দেওয়া হয়েছে। পূর্বের 2 লেন দিয়ে ঢাকাগামী ও নতুন 2 লেন দিয়ে উত্তরাঞ্চলগামী যানবাহন চলাচল করছে। সকাল থেকে সড়কে কাজ শুরু করেছে 750 পুলিশ সদস্য। গাজীপুরের চন্দ্রায় সকাল থেকে গণপরিবহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ নেই, তবে দুপুরের পর চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাড়ি ফেরা শুরু করেছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের যানবাহনের চাপ বাড়ছে। সেতুর উপর দিয়ে ঘন্টায় প্রায় 938টি গাড়ি পারাপার হচ্ছে। পুলিশ বলছে ঈদ যাত্রা নিরাপদ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল,
এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কের 4টি লেনই খুলে দেওয়া হয়েছে। তো এই যাত্রায় মহাসড়কে এর কেমন প্রভাব দেখছেন জানাবেন। জি মার্পি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক মানেই ভোগান্তির নাম ছিল। তবে এবার আগেভাগে একটি স্বস্তির খবর রয়েছে, যেটি আপনি সংবাদে বললেন, যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 2 লেনে যানবাহন চলাচল করত, গতকাল বিকেল থেকে কিন্তু এই মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4টি লেনই খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই যানবাহন পারাপার হতো। তবে এখানে একটি তথ্য আমি দিয়ে রাখি যে টাঙ্গাইল জেলা পুলিশ যেটি বলছেন যে তাদের আজকে সকাল থেকে এই পুলিশের 750 সদস্য কিন্তু টাঙ্গাইলের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন। আমার যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে যেহেতু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4টি লেন খুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের অনেকটাই ধরনের সেতুর নির্বাহী প্রকৌশলী যিনি যেটি বলছেন যে আসলে ঈদের সময় এই মহাসড়ক দিয়ে সেতু পারাপার হয় 50 থেকে 60,000 যানবাহন। তবে যে 4টি লেন খুলে দেওয়া হয়েছে, আসলে এই 50 থেকে 60,000 যানবাহনের জন্য 4টি লেনই কিন্তু যথেষ্ট নয়। 8টি লেনে কিন্তু তারা বলছেন যদি 8 লেন থাকতো তাহলে কিন্তু এই 50 থেকে 60,000 যানবাহন তারা কিন্তু নির্বিঘ্নে পারাপার করতে পারতেন। তবে আরো যেটি জানা গেছে যে সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে যে যানবাহন দ্রুত যেন সেই সেতু পারাপার হতে পারে, সেই লক্ষ্যে কিন্তু 18টি বুথ কিন্তু তারা চালু রাখবেন। এর মধ্যে 4টি মোটরসাইকেলের এবং 14টি অন্যান্য যানবাহনের। তবে আমি কথা বলেছি সেতু কর্তৃপক্ষের সাথে, আরো যে তারা যেটি বলছেন যে গেল 42 ঘন্টায় সেতু দিয়ে প্রায় 39,000 যানবাহন পারাপার হয়েছে। এর থেকে টোল আদায় হয়েছে প্রায় 4। যেটি বলছেন তারা যে প্রতি ঘন্টায় এই সেতু দিয়ে প্রায় 950 যানবাহন পারাপার হচ্ছে। তবে ঈদের সময় যতই ঘনিয়ে আসছে, এই সড়ক দিয়ে কিন্তু যানবাহনের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। তবে ধন্যবাদ আপনাকে। ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার রাতে মহাসড়কের C&B এলাকায় এই ঘটনা ঘটে। যাত্রীরা জানায় মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছলে যাত্রীবেশে 4 থেকে 5 জন ব্যক্তি বাসে ওঠে। এরপর তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে একাধিক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে C&B স্ট্যান্ডে চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায়। ঘটনার পর বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ে গেলে এই ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক, হেলপার, কন্ট্রাক্টর সহ এক যাত্রীকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক 4 জনকে সাভার থানা পুলিশে সোপর্দ করে। খেলার খবর ফুটবল। AFC এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। ভারতের মাটি থেকে সাফল্য নিয়ে ফিরতে চায় ক্যাব্রেরার শিশুরা। তবে ঘরের মাঠে দাপট ধরে রাখতে চায় ভারত। নাজমুস সাকিবের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার ফুটবল মঞ্চে ভারত ও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। তবে এবার এশিয়ান কাপে ওঠার লড়াইটা যেন আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। একে তো হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি বৃদ্ধি, সেই সাথে ম্যাচের আগের কয়েকদিন ভারতের অসহযোগিতায় বাংলাদেশকে তাতিয়ে দেয়া। শিলংয়ের জওহরলাল নেহরুতে তাই স্মরণকালে সেরা প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় দুদেশের ফুটবল ভক্তরা। এই ম্যাচ ঘিরে আমরা খুবই এক্সাইটেড। আমরা সেরা প্রস্তুতি নিয়েছি। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বিপক্ষে একটা জমজমাট ম্যাচ হবে বলে আশা করছি। সাফল্যে ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। 31 দেখায় ভারতের 16 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র 3 ম্যাচে। তবে 12 ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে 2 দল। এই পরিসংখ্যানে ভারতের আধিপত্য স্পষ্ট হলেও 2 দলের মধ্যে এবার হামজায় থাকবে বড় পার্থক্য। I think it's the best squad so far. অনেক strong আর হামজা তো আসছে, so definitely is a big boost for us. 2027 সালে সৌদি আরবে হতে যাওয়া AFC এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করার মিশনে ভারতের মাটি থেকে জয় ছিনিয়ে আনতে চায় ক্যাব্রেরার বাহিনী। আগের 3 দিন অনুশীলনে নানা বাধা থাকলেও নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন করার সুযোগ পায় জামাল হামজারা। প্রেশার ফিল করতেছি, বাট এট দ্য সেম টাইম
we are cool. বাংলাদেশ যেমন হামজাকে ঘিরে স্বপ্ন বুনছে, তেমনি ভারতও তাকে আটকানোর ছক কষছে। টেক্কা দিতে তাই অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে ব্লু টাইগার্স তারকা সুনীল ছেত্রীকে। যদিও প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। হামজার সাথে জামাল তোপুরা সঠিক তালে খেলতে পারলে হয়তো এবারই কাঙ্ক্ষিত জয় ধরা দেবে লাল সবুজের। নাজমুস সাকিব, RTV। আইডিএসসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধনী আনা হয়েছে। সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাকলিত মূল্যের 10% কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান ছিল, এতদিন নতুন সংশোধনীতে তা বাতিল করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যেটা থাকার কারণে একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত, তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে। এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। বর্তমানে 65% কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হচ্ছে। এটিতে শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক সাংবাদিক সহ অন্তত 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। এ নিয়ে অঞ্চলটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 50,082 জনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বোমা হামলা এখনও অব্যাহত রেখেছে হানাদার ইসরায়েল। তাই নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে তারা। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে অস্কার বিজয়ী ডকুমেন্টারি পরিচালক হামদান বেলাল সহ 3 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, এই 3 ফিলিস্তিনির উপর হামলা চালিয়ে IDF এর কাছে সোপর্দ করে পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। আবারও খেলার খবর। তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতি হয়েছে। জ্ঞান ফেরার পর গতকাল রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন। তবে আপাতত হাসপাতাল ছাড়তে পারছেন না 36 বছর বয়সী এই ক্রিকেটার। এমনকি অপারেশনের পরবর্তী 48 ঘন্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। সাভারের KPJ হাসপাতালেই থাকবেন তিনি। গতকাল রাতে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। এর আগে মোহামেডানের হয়ে DPL এর ম্যাচ খেলতে সাভারের BKSP-তে হাজির হয়েছিলেন তামিম। এরপর ম্যাসিভ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়লে একটি রিং পরানো হয়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।